নমস্কার বন্ধুরা, আমার অ্যাডভান্স হোমিও অ্যান্ড ফিজিও হেলথ ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নতুন একটি ডিজিজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেটি হলো ডায়াবেটিস মেলাইটাস। মানে বাংলায় আমরা যেটাকে সুগার বলে জানি, সাধারণ মানুষ সাধারণত সুগার নামে জানায় এই রোগটিকে। এটিকে বাংলায় আসলে বলা হয় মধুমেহ রোগ, অর্থাৎ ডায়াবেটিস মেলাইটাস। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করি এই ডায়াবেটিস সম্পর্কিত। তাহলে প্রথমে একটু ডেফিনিশনটা আমরা লিখে নিই যে ডায়াবেটিস মেলাইটাস কি। It is a metabolic disorder. এটাকে আমরা লাইফস্টাইল ডিজিজও বলি। এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার, না একটু ভালোভাবে লিখলে it is the increase level of sugar in blood. It is the increased level of sugar in blood due to direct or indirect deficiency মানে অভাব deficiency of insulin and or disorder in carbohydrate protein, especially carbohydrate হবে protein and fat metabolism. Diabetes mellitus can affect for over time ডায়াবেটিস মেলাইটাস এখানটা ক্যান এফেক্ট না বলে to over time to damage your heart, kidney, blood vessels, nerve. তাহলে আমরা কি দেখছি? এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার। ইট ইজ দ্য ইনক্রিজ লেভেল অফ সুগার ইন ব্লাড ডিউ টু ডাইরেক্ট অর ইনডাইরেক্ট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন and or disorder in carbohydrate, protein and fat metabolism. আর এটা যদি দীর্ঘদিন চলতে থাকে, মানে সুগার লেভেলটা যদি স্বাভাবিক মাত্রার থেকে অনেক বেশি মাত্রায় দীর্ঘদিন চলতে থাকে, তো সেক্ষেত্রে হার্ট, কিডনি, ব্লাড ভেসেল মানে রক্তবহন নালী এবং নার্ভের ক্ষতি করতে পারে। তার আগে আমাদের জানা দরকার যে ব্লাড সুগার লেভেল নর্মাল মাত্রা কত। ব্লাড সুগার লেভেল আমাদের শরীরে নর্মাল মাত্রা কত থাকে খালি পেটে এবং ভরা পেটে।
ফাস্টিং মানে খালি পেটে 70 to 110 mg/dl। ফাস্টিং মানে খালি পেটে, মানে রাতে যদি কেউ খাবার খায় তার 12 ঘন্টা পর সকালে আমরা যে ব্লাডটা নিই সেটা নিয়ে যেটা পরীক্ষা করি 70 থেকে 110-এর মধ্যে থাকলে সেটা হবে ফাস্টিং। নর্মাল রেঞ্জ থাকবে 70 থেকে 110-এর মধ্যে। আচ্ছা, এবার পিপি মানে পোস্ট প্রান্ডিয়াল যেটাকে বলা হয়, পোস্ট প্রান্ডিয়াল পিপি, এটা হবে 110 থেকে 140 mg/dl। এবার এখানে একটা বিষয় উল্লেখ করা আছে, ডায়াবেটিস মেলাইটাস আমরা তাকেই বলছি যখন রক্তে স্বাভাবিক শর্করা বা গ্লুকোজের মাত্রা অতিরিক্তভাবে বেড়ে যাচ্ছে এবং তার জন্য কিছু কমপ্লিকেশন তৈরি হচ্ছে। কমপ্লিকেশন মানে বেশ কিছু আমরা সিমটম লক্ষ্য করি, তখনই আমরা কিন্তু ডায়াবেটিস মেলাইটাস বলবো। সাধারণত এই যে বললাম 70 থেকে 110 হচ্ছে খালি পেটে, ব্লাড নিয়ে আমরা টেস্ট করলে এটা পাবো। আর পোস্ট প্রান্ডিয়াল মানে খাবার পর যেটা পাবো সেটা হচ্ছে মোটামুটি 110 থেকে 140-এর মধ্যে থাকবে, এটা নর্মাল রেঞ্জ। কিন্তু যদি দেখা যায় যে মোটামুটি সুগার লেভেলটা ব্লাডে অনেকখানি বেড়ে গেছে, মানে স্বাভাবিক রেঞ্জটা টপকে গেছে, কিন্তু কোনো সিমটম পাওয়া যাচ্ছে না, মানে এত কিছু যে অনেক যা সিমটম আছে ডায়াবেটিস এখন আমি বলিনি, আমি সেগুলোতে পরে আসছি, কিছু সিমটম পাওয়া যাচ্ছে না, শুধু বেড়েছে, কোনো কিছু টেস্ট করতে গিয়ে ধরা পড়েছে, তো সেই লেভেলটা টপকে গেলে সেটাকে আমরা বলি হাইপারগ্লাইসিমিয়া। হাইপারগ্লাইসিমিয়া একবার দেখে নিন, যতটুকু লিখিয়েছি পরে আমি ব্যাখ্যা করছি। তাহলে এখানে কি আমি লিখিয়েছিলাম আগে, যখন সুগারটা ব্লাডে বেড়ে যাচ্ছে কি কারণে, ডিউ টু ডাইরেক্ট অর ইনডাইরেক্ট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। ইনসুলিনের অভাবে, ডাইরেক্ট ইনসুলিনের অভাব মানে হচ্ছে প্যানক্রিয়াসের বিটা সেল মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে প্যানক্রিয়াসের আমরা ইনসুলিন নির্গত হয়, এবং সেটা যদি না থাকে তাহলে এটাকে ডাইরেক্ট ডেফিসিয়েন্সি বলবো। সেক্ষেত্রে কি হবে, ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজটার মাত্রা নিয়ন্ত্রণ করা, কমানো, তবেই গ্লুকোজটাকে সেলের মধ্যে নিয়ে যেতে পারবে ইনসুলিন, তো সেটা হবে না। আর ইনডাইরেক্ট ডেফিসিয়েন্সি মানে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল, প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল ইনসুলিন সিক্রেশন করছে, কিন্তু সেই সিক্রেশনে কোনো ত্রুটি রয়েছে বা সেটা কোনো কারণে কাজ করছে না বা তার কমই রয়েছে ইনসুলিনের, তো সেক্ষেত্রে ইনডাইরেক্ট ডেফিসিয়েন্সি বলবো। তো সেটার কারণে কি হবে না, গ্লুকোজটাকে ব্লাড থেকে টেনে সেলের মধ্যে নিয়ে যেতে পারবে না, তো সে কারণে ব্লাড গ্লুকোজটা ব্লাডের মধ্যেই বেড়ে থাকবে, যার ফলে আমরা ডায়াবেটিস দেখতে পাবো। অ্যাকচুয়াল ব্লাড গ্লুকোজটা ব্লাডে যখন বাড়ছে সেটাকে আমরা বলি হাইপারগ্লাইসেমিয়া, যেটা এক্ষুনি বলছিলাম, এবং একটা নির্দিষ্ট সময়ের পর যখন বেশ কিছু সিমটম দেবে তখনই কিন্তু আমরা বলবো রোগটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। সেটাই আমি আসছি এবার। হাইপারগ্লাইসেমিয়া, ইমিয়া মানে ব্লাড, হাইপার মানে বেশি, গ্লাই মানে এখানে গ্লুকোজ বোঝাচ্ছে বা শর্করাটা বোঝাচ্ছে, তাহলে রক্তে গ্লুকোজের মাত্রাটা স্বাভাবিকের থেকে বেড়েছে, সেটাকে আমরা ডায়াবেটিস বলবো না, সেটাকে বলছি হাইপারগ্লাইসেমিয়া, ঠিক আছে। আচ্ছা, এবার যখন এই মাত্রাটা 180 বা তার বেশি ছাড়িয়ে যাবে, মানে 180 mg/ডেসিলিটার বা বলতে পারি প্রতি 100 ml ব্লাডে 180 যদি উপরে চলে যায়, সেক্ষেত্রে সেটা ইউরিন আমরা পাবো, সেক্ষেত্রে সুগারটা আমরা ইউরিনে পাবো, তখন বেশ কিছু সিমটম ডেভেলপ করবে ধীরে ধীরে, যেমন কিরকম, পলিইউরিয়া, বারবার প্রস্রাব পাওয়া, পলিফেজিয়া, বারবার খিদে পাওয়া, পলিডিপসিয়া, বারবার তৃষ্ণা লাগা, সাথে সাথে উইকনেস থাকবে শরীরে,
উইকনেস প্লাস প্লাস, প্রচুর উইকনেস থাকবে। এই সিমটমগুলো যখন আসবে তখন আমরা সেটাকে ডায়াবেটিস মেলাইটাস বলতে পারবো। এবং তার আরো অনেক কিছু সিমটম রয়েছে, মেন হচ্ছে এই তিন চারটে। পলিইউরিয়া, পলি মানে অনেক বা বেশি বা বারে বারে, পলিইউরিয়া মানে বারবার পেচ্ছাপে যাওয়া, প্রস্রাব পাওয়া বারবার, পলিফেজিয়া বারবার খিদে পাওয়া, পলিডিপসিয়া বারবার তৃষ্ণা পাওয়া। তো এই সিমটমগুলো যখন চলে আসছে তখন হাইপারগ্লাইসিমিয়াটা ডায়াবেটিস মেলাইটাসের দিকে টার্ন নিচ্ছে, মানে সুগার হয়েছে যেটাকে বলি। এই সিমটমগুলো যখন পাবো, আশা করছি আমি বোঝাতে পারছি। আপনারা একটু দেখে নিন ভালো করে। তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল বা যেটাকে সুগার বলছি, সেটা ব্লাডে যখন নর্মাল রেঞ্জের থেকে বা স্বাভাবিক মাত্রার থেকে বেশ কিছুটা বেড়েছে, সেটাকে বলছি হাইপার মানে বেশি গ্লাইসিমিয়া। গ্লাই মানে এখানে গ্লুকোজের ব্যাপার বলছে, ইমিয়া মানে ব্লাড, মানে ব্লাডে গ্লুকোজের পরিমাণটা বেড়েছে জাস্ট, এখনো ডায়াবেটিসের দিকে যায়নি। তাহলে ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে আমরা তিনটা লক্ষণ দেখবো: পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, আর এবং খুব উইকনেস। আচ্ছা, এবার আসি টাইপ। টাইপ ডায়াবেটিস সাধারণত টাইপ 1 হয়, টাইপ 2 হয়। আচ্ছা, টাইপ 1টায় আসি। টাইপ 1, টাইপ 1টা চাইল্ডহুডে দেখতে পারি আমরা বাচ্চাদের, চাইল্ডহুড, স্পেশালি বিলো 20 ইয়ার্স, অর্থাৎ 20 বছরের নিচে যাদের বয়স, তাদের ক্ষেত্রে আমরা টাইপ 1 ডায়াবেটিস দেখতে পাই। টাইপ 1 ডায়াবেটিসকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, মানে আইডিডিএম। কি বলা হয়? আইডিডিএম, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। তার মানে বোঝাই যাচ্ছে এই ধরনের পেশেন্টকে ইনসুলিনের উপর ডিপেন্ড করতে হবে। মানে এই ব্যক্তির বা এই যুবকদের প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয় না, পুরোপুরি প্যানক্রিয়াটিক প্যারেনকাইমাটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে ইনসুলিন তাহলে নিঃসরণ হবে না। ইনসুলিন নিঃসরণ না হলে কি হবে? ব্লাডের যে গ্লুকোজ লেভেলটা আছে, আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছি, সেটাকে সুগার, সেটা থেকে যে গ্লুকোজ আছে, সেই গ্লুকোজটাকে ব্লাড থেকে সেলে নিয়ে যেতে পারবে না। তাহলে কি করতে হবে? বাইরে থেকে ইনসুলিন দিতে হবে। মানে ওরাল কোনো ওষুধ কাজ করবে না, মুখে যে খাবার ওষুধ দেওয়া হয় কোনো কাজ করবে না, বাইরে থেকে সরাসরি ইনসুলিন দিতে হবে। সেটাকে প্যানক্রিয়াসের বিটা সেলে কাজ করবে, তবে গ্লুকোজটাকে ব্লাড থেকে টেনে নিয়ে যাবে সেলে, তবেই মানুষ শক্তি পাবে, সেই ব্যক্তি এনার্জি পাবে। কারণ কার্বোহাইড্রেট, গ্লুকোজ ছাড়া এনার্জি পাওয়া যায় না। তাহলে আইডিডিএম, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস সাধারণত কম বয়সীদের হতে পারে, 20 বছর বয়সীদের হয়। এবং সেক্ষেত্রে কি হয়, যে প্যানক্রিয়াসে ইনসুলিনটাই থাকে না, সেক্ষেত্রে বাইরে থেকে আমাকে ইনসুলিন ইনজেক্ট করতে হবে, যার ফলে কি হবে? ব্লাডের গ্লুকোজটাকে সেলের মধ্যে নিয়ে যেতে পারবে। ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাডের গ্লুকোজটাকে টেনে নিয়ে গিয়ে শরীরের সেলের মধ্যে ঢোকানো, অর্থাৎ সেলের দরজা তখনই খুলবে গ্লুকোজের জন্য যখন ইনসুলিনের উপস্থিতি থাকবে। তাহলে ইনসুলিনের কাজ হলো গ্লুকোজকে সেলে ঢুকিয়ে দেওয়া। সেলের দরজা তখনই খুলবে যখন ইনসুলিন ঠিক পরিমাণে থাকবে। তো আইডিডিএম এর ক্ষেত্রে, মানে যেটা টাইপ 1 ডায়াবেটিস বলছি, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, যেটা হচ্ছে 20 বছরের নিচে বয়সীদের দেখা যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে হেরিডিটারি একটা ব্যাপার থাকে, হেরিডিটারি ফ্যাক্টর। এক্ষেত্রে পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, এই তিনটে কিন্তু প্রমিনেন্ট থাকবে, মানে স্পষ্ট বোঝা যাবে। নো রেসপন্সিভ টু, নো রেসপন্সিভ টু ওরাল
গ্লাইসেমিক এজেন্ট বা ড্রাগ বলতে পারি, অর্থাৎ মুখে খাওয়ার যে ওষুধ দেওয়া হয় সুগার লেভেলটাকে নর্মালাইজ করার জন্য, সেটা কাজ হবে না, সরাসরি ইনসুলিন ইনজেক্ট করতে হবে। আচ্ছা, তারপরে আসি কমপ্লিট লস অফ প্যানক্রিয়েটিক প্যারেনকাইমা। প্যানক্রিয়েটিক প্যারেনকাইমাটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, এবং বারবার প্রস্রাবে যাওয়া, বারবার তৃষ্ণা পাওয়া, বারবার খিদে পাওয়া, এই জিনিসটা টাইপ 1 এর ডায়াবেটিস পেশেন্ট যারা, যেটা আমরা কম দেখি, সেটার মধ্যে বেশি পাওয়া যায়। টাইপ 2 তে পাওয়া যাবে যখন সুগার লেভেলটা অনেক বেশি থাকবে। এখানে তারা কেন বেশি পাচ্ছে? এই কারণে, যেহেতু ইনসুলিনটা থাকেই না একদম, সেক্ষেত্রে ইনসুলিনের কাজ তো গ্লুকোজটাকে ব্লাড থেকে নিয়ে সেলের মধ্যে নিয়ে যাওয়া, সেটা হয় না সহজে। সেক্ষেত্রে এই জিনিসগুলো আমরা প্রমিনেন্ট পাবো। তাহলে টাইপ 1 নিয়ে আলোচনা করছি, আইডিডিএম, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, যেটা হচ্ছে 20 বছরের কুমিদের মধ্যে আমরা দেখতে পাই, বাচ্চাদেরও সেটা হয়। তো এটা একটা নাম আছে যেটাকে আমরা বলি জুভেনাইল ডায়াবেটিস। কম বয়সীদের হয়, এটাকে জুভেনাইল ডায়াবেটিসও বলা হয়। হেরিডিটারি ফ্যাক্টরটা অবশ্য টাইপ 2 তে, এতে হেরিডিটারি কোনো ফ্যাক্টর থাকে না। হেরিডিটারি ফ্যাক্টর হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস হয়, সেটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে এটা দেখা যাচ্ছে চাইল্ডহুডে হচ্ছে, বা 20 বছরের কম বয়সীদের আমরা দেখতে পাচ্ছি, যেখানে ইনসুলিনটা প্যানক্রিয়াসে একদম থাকছে না। প্যানক্রিয়াসের বিটা সেলে একেবারেই অনুপস্থিত থাকছে ইনসুলিন, যার ফলে বাইরে থেকে আমাদের ইনসুলিন দিতে হচ্ছে। কি কি সিমটম পাচ্ছি? পলিউরিয়া, বারবার পেশাবে যাওয়া; পলিডিপসিয়া, বারবার তৃষ্ণা পাওয়া; পলিফেজিয়া, বারবার খিদে পাওয়া। আচ্ছা, তারপরে এগুলো হচ্ছে প্রমিনেন্ট, মানে খুব স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। নো রেসপন্সিভ টু ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, মানে হচ্ছে খাবার যে ওষুধ দেওয়া হয়, যেটা দিয়ে আমরা ব্লাড গ্লুকোজের লেভেলটাকে নর্মালাইজ করি, সেটা কিন্তু কাজ হয় না, যেহেতু ইনসুলিনটা একেবারেই থাকে না প্যানক্রিয়াসে। কমপ্লিট লস অফ প্যানক্রিয়েটিক প্যারেনকাইমাটা সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়। তো আমি বোঝাতে পারলাম ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, এটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, যেটা চাইল্ডহুড বা 20 বছরের নিচে আমরা দেখতে পাই। আচ্ছা, এবারে আমরা আসবো টাইপ 2 ডায়াবেটিসে, যেটা হচ্ছে বেশি পরিমাণে দেখতে পাই। মানে সাধারণত 90% আমরা টাইপ 2 পেশেন্ট দেখি। কিরকম সেগুলো, সেটা নিয়ে আলোচনা করছি। টাইপ 2 NIDDM, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, মানে এই ডায়াবেটিস বা সুগারের রোগীদের ক্ষেত্রে সবসময় যে ইনসুলিনের উপর ডিপেন্ড করতে হবে, বাইরে থেকে যে দিতে হবে, এমনটা নয়। কারণ প্যানক্রিয়াসের বিটা সেলে ইনসুলিন এদের ক্ষেত্রে থাকে, মানে ইনসুলিন এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে ক্ষরিত হচ্ছে, হয়তো কোনোভাবেই ঠিক কাজ করছে না বা ত্রুটিপূর্ণ কাজ করছে। সেক্ষেত্রে এটা এজ সাধারণত যে কোনো এজে হতে পারে, সাধারণত মিডল এজ বলতে পারি, মিডল এজ ওবেস পেশেন্ট, ওবেসিটি আছে যাদের, ওবেস পেশেন্ট, এক্ষেত্রে হেরিডিটারি ফ্যাক্টরটা খুব গুরুত্বপূর্ণ।
হেরিডিটারি ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ, প্লাস প্লাস বলতে পারি। এমনকি জেনারেশন গ্যাপ করেও হতে পারে, হয়তো কোনো একটা জেনারেশনে হলো না কিন্তু তার পরবর্তী জেনারেশনেও হতে পারে। নাম্বার 2 যদি লিখি, পলি মানে বারবার, পলি ইউরিয়া বারবার ইউরিনে যাওয়ার প্রবণতা বা প্রস্রাব করা, বা পলিফেজিয়া বারবার খিদে পাওয়া, পলিডিপসিয়া বারবার তৃষ্ণা পাওয়া, এগুলো কিন্তু আমরা সবসময় প্রমিনেন্ট পাবো না, নট ভেরি প্রমিনেন্ট। হয়তো কোনো একটা সে রিপোর্ট করতে গেছে, কোনো পেশেন্ট কোনো একটা ব্যাপারে দেখা গেছে যে ডায়াবেটিস ডেভেলপ করছে, কিন্তু এই সমস্ত সিমটমগুলো সবসময় পাবো না, যেহেতু প্যানক্রিয়াসের বিটা সেল ইনসুলিনটা কম পরিমাণে হলেও নিঃসরণ করছে, হয়তো সেভাবে কাজ করছে না, ত্রুটিপূর্ণ কাজ করছে, কিন্তু ইনসুলিনটা প্যানক্রিয়াসে আছে, তাই নট ভেরি প্রমিনেন্ট। এই সিমটমগুলো সবসময় আমরা সেভাবে পাই না। রেসপন্স টু ওরাল হাইপোগ্লাইসেমিক, GLYCAEMIC গ্লাইসেমিক, মাঝখানের এটা যদি না দিই তাহলে হয়ে যাবে আমেরিকান ইংলিশ, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, কোনো অসুবিধা নেই, দুটোই লেখা যায়। রেসপন্স টু ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ বা এজেন্ট বলতে পারি, যেগুলো মুখে খাওয়ার জন্য যে ওষুধ দেওয়া যায়। আচ্ছা, এক্ষেত্রে পার্শিয়াল লস অফ প্যানক্রিয়েটিক প্যারেনকাইমা, মানে প্যানক্রিয়াসের যে প্যারেনকাইমা আছে সেটা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় IDDA মানে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, সেই ধরনের রোগীদের ক্ষেত্রে, মানে যাদের বয়স 20 কম, তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্যানক্রিয়েটিক প্যারেনকাইমাটা প্রায় ধ্বংস হয়ে গেছে, এক্ষেত্রে আংশিক ধ্বংসপ্রাপ্ত হয়, সেই কারণে বিটা সেল ইনসুলিন ক্ষরণ করতে তখনও পারে। ভালো করে একটু দেখে নিন, তাহলে একটা নির্দিষ্ট স্বাভাবিক মাত্রার উপরে সুগার লেভেলটা বাড়লো ইনসুলিনের ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ডেফিসিয়েন্সির জন্য, এবং সেটা যখন স্বাভাবিক মাত্রার উপরে উঠলো আমরা কি বলছি, হাইপারগ্লাইসিমিয়া, মানে গ্লুকোজে মানে রক্তে গ্লুকোজের মাত্রাটা বেড়েছে বা সুগারের মাত্রা বেড়েছে, সেটাকেও ডায়াবেটিস বলছি না। ডায়াবেটিস মেলাইটাস আমরা তখন বলবো যখন পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া এই সিমটমগুলো পাবো, এবং তার সাথে সাথে বিভিন্ন রকম কমপ্লিকেশন আসতে শুরু করবে, যেমন হচ্ছে কি বলবো, হাত পা ঝিনঝিন করা, অবশ হওয়া, তারপর যে চোখের কোনো সমস্যা আসা, কিডনির কোনো সমস্যা আসা, সেগুলো আমি পরে আসছি। এই জন্য ডায়াবেটিস মেলাইটাসকে বলা হয় গ্রুপ অফ মেটাবলিক ডিসঅর্ডার বা গ্রুপ অফ ক্রনিক ডিজিজেস। এইটার কারণে অন্যান্য আরো রোগকে আমন্ত্রণ করে আনে শরীরে, এইটা অনেক রোগের কারণ হিসেবে বিবেচিত হয় আমাদের শরীরে যদি আনট্রিটেড থাকে। এবার আমরা যাব কমপ্লিকেশনে। কমপ্লিকেশন মানে সোজা বাংলা অর্থ জটিলতা, এখানে ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি রোগ জটিলতা, মানে ডায়াবেটিস মেলাইটাসের কারণে কি কি সমস্যা তৈরি হয় বা কি কি শারীরিক জটিলতা সৃষ্টি হয় সেদিকে আমরা যাচ্ছি। নাম্বার 1,
ডায়াবেটিক রেটিনোপ্যাথি, রেটিনোপ্যাথি। তাহলে শব্দটি শুনে সহজেই অনুমেয় যে ডায়াবেটিসের কারণে চোখের কোনো গন্ডগোল সৃষ্টি হচ্ছে, চোখে মানুষ কম দেখছে, চোখের শিরার মধ্যে রক্ত চলাচলে কোনো গন্ডগোল হচ্ছে, বা চোখে জল জমছে, রেটিনোপ্যাথি তৈরি হচ্ছে। এগুলোকে ডায়াবেটিসের থেকে যে চোখের যে সমস্যা হচ্ছে এটাকে বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, মানে চোখের সমস্যা হচ্ছে ডায়াবেটিস থেকে, যেটাকে আমরা রেটিনোপ্যাথি বলি। এখানে আর কি কি হতে পারে? নাম্বার 1, রেকারেন্ট স্টাই, মানে বারবার আঞ্জনি হচ্ছে, চোখের মধ্যে আঞ্জনি হয়, আপনারা জানেন। রেকারেন্ট আই, চোখের মধ্যে আঞ্জনি হচ্ছে। রেকারেন্ট বয়েল, রেকারেন্ট বয়েল মানে বারবার ফোঁড়া হচ্ছে। রেকারেন্ট চ্যালাজিয়ন, চ্যালা, CHALAZION, চ্যালাজিয়ন। ব্যাপারটা কিরম বোঝাই? আমরা জানি আঞ্জনি একটা দানার মতো স্ফীতি হয় চোখের আইলিডের কাছে, যে মোবিবিয়ান গ্ল্যান্ড আছে সেখানে একটা ইনফ্লামেশন হয়, সেটাকে আমরা আঞ্জনি বলি। তো সেটা হতে হতে অনেক সময় কি হয়, পেকে যায়, ফেটে যায়, বারবার হতে 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 একটা শক্ত মতো ঢিবলি মতো হয়ে থাকে, তো সেটাকে বলা হচ্ছে চ্যালাজিয়ন। সেগুলো হচ্ছে, তাই এটা গেল ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তো ডায়াবেটিক রেটিনোপ্যাথির মধ্যে আরো অবশ্য অনেক জিনিস চলে আসে, যেমন হচ্ছে চোখের আরো সমস্যা বলি, প্রিম্যাচুয়ার ক্যাটারাক্ট, মানে অল্প বয়সেই ছানি ডেভেলপ করছে, অল্প বয়সেই চোখে ছানি ডেভেলপ করছে ডায়াবেটিসের কারণে। অর্থাৎ আমাদের শরীরে ব্লাডে গ্লুকোজ লেভেলটা, সুগারের লেভেলটা অনেকটা হাই হয়ে গেছে, এতটাই হয়ে গেছে যেটা হচ্ছে আমাদের বিভিন্ন কমপ্লিকেশন তৈরি করছে বা রোগ জটিলতা তৈরি করছে, চোখের মধ্যে রোগ জটিলতা তৈরি করছে। তো সেক্ষেত্রে কি পাচ্ছি, বারবার আঞ্জনি হচ্ছে, বারবার ফোড়া হচ্ছে, বারবার রেকারেন্ট চ্যালাজিয়ন, মানে হচ্ছে ওই যে বললাম আঞ্জনিটা ফেটে যাচ্ছে, হয়ে যাচ্ছে বারবার, তারপর শক্ত শক্ত মধ্যে ঢিবলি হয়ে যাচ্ছে, সেটাকে চ্যালাজিয়ন বলতে পারি। প্রিম্যাচিওর ক্যাটারাক্ট, কম অল্প বয়সেই ছানি ডেভেলপ করছে। এছাড়া আর কি পাই, ভিট্রিয়াস হ্যামারেজ, চোখের মধ্যে রক্তক্ষরণও ঘটে। ভিট্রিয়াস হ্যামারেজ, চোখের মধ্যে রক্তক্ষরণও ঘটে ডায়াবেটিসের কারণে, এটাকে বলে ভিট্রিয়াস হ্যামারেজ। আচ্ছা, তারপরে রেটিনা ডিটাচমেন্ট, এমনকি রেটিনার ডিটাচমেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে কি সার্জারি করতে হয়, বাধ্যতামূলক, সার্জারি এক্ষেত্রে বাধ্যতামূলক। আপনারা দেখে নিন ভালো করে যেগুলো লেখালাম। কম বয়সে চোখে ছানি পড়তে পারে, ভিট্রিয়াস হ্যামারেজ হতে পারে, রেটিনাল হ্যামারেজ পর্যন্ত হতে পারে, রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে, এটাকে সার্জারি করতে হয়, কমপ্লিকেশনে আমরা দেখতে পাই। এবার আমি মুছবো, আর একটু এগোবো। এছাড়া পেশেন্ট চোখের সামনে কিছু স্পটস দেখে, মনে হয় যেন কিছু একটা দেখছে, সেটাকে উল স্পটস বলা হয়, উল স্পট বলা হয়। আর একটা জিনিস আছে, চোখের তারারন্ধ্রগুলো যেন একটা অস্বাভাবিক আকার ধারণ করে, যেটাকে বলা হয় সিউডো এরজাইল রবার্টসন। ছবিতে আপনারা দেখতে পাবেন
পিপল, এটাও হয় সিউডো অ্যাজাইল রবার্টসন পিপল। এছাড়া চোখের যে রক্তবহ নালী আছে সেখানেও আমরা একটু পরিবর্তন দেখি, যেটাকে বলি ক্যাপিলারি ডায়ালেটেশন, ক্যাপিলারি ক্লোজার। সোজা কথায় ডায়াবেটিসের কারণে, ডায়াবেটিস যখন অনিয়ন্ত্রিত থাকছে বা নির্দিষ্ট মাত্রার উপরে চলে যাচ্ছে, ধরে নিন 200, 250, 300 এরকম হয়ে যাচ্ছে, মানে একদম অনিয়ন্ত্রিত অবস্থায় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে, গ্লুকোজটা ব্লাডেই থেকে যাচ্ছে, মানে গ্লুকোজকে ইনসুলিন নিয়ে যেতে পারছে না সেলে। কারণ ওই যে বললাম ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ডেফিসিয়েন্সির জন্য ইনসুলিনের। তো সেক্ষেত্রে যখন সেলে যাচ্ছে না গ্লুকোজটা, রক্তে বাড়ছে, আস্তে আস্তে রক্তে বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট পরিমাণের পর সেটা মূত্রে চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম কমপ্লিকেশন দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা আইয়ের ক্ষেত্রে এই এতগুলো কমপ্লিকেশন দেখলাম, মানে জটিলতা তৈরি হতে পারে চোখের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এবার আসবো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। সোজা কথায় বলতে গেলে আপনাদের জনসাধারণের জন্য যদি বলি, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত অবস্থায় থাকার ফলে কিডনি যখন তার কার্যক্ষমতা হারাচ্ছে, এমনকি রেনাল ফেলিওর হয়ে যাচ্ছে, কিডনি ফেল করছে, সেটাকে আমরা বলি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এর মধ্যে আমি যদি লিখি অনেকটা বড় হবে, তাই মুখে বলে দিচ্ছি। এক্ষেত্রে কি হতে পারে, নেফ্রোটিক সিন্ড্রোম, একটা কিডনির অসুখ হতে পারে। তারপরে গ্লোমেরুলোনেফ্রাইটিস, গ্লোমেরুলাস বলে একটা অংশ আছে, সেখানের জন্য কিডনির যে আমাদের প্রদাহ তৈরি হচ্ছে সেটাকে বলা হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস, সেটা হতে পারে। এছাড়া মেমব্রেনো গ্লোমেরুলাস নেফ্রাইটিস, এই ধরনের বিভিন্ন সমস্যা হয়ে কিডনি তার কার্যক্ষমতা হারাচ্ছে এবং কিডনি ফেলিওরের দিকে এগিয়ে যায়। তো সেটাকে আমরা বলছি ডায়াবেটিসের জন্য তৈরি হওয়া যে জটিলতা, সেটাকে আমরা বলছি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এটা লিখলে অনেকটা বড় হতো, তাই জন্য আমি লিখলাম না, মুখে বলে দিলাম। আচ্ছা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি গেল, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি গেল। এবার আসি ডায়াবেটিক নিউরোপ্যাথি। এটা একটু আলোচনা করব, এটা খুব মাস্ট গুরুত্বপূর্ণ জিনিস। তো ডায়াবেটিসের কারণে আমরা কি দেখি, ডায়াবেটিসের কারণে আমরা কি দেখি, পেশেন্টদের পেরিফেরাল নার্ভ আক্রান্ত হয়, বিশেষ করে পেরিফেরাল নার্ভ আক্রান্ত হয়। সেক্ষেত্রে পেরিফেরাল নিউরাইটিস সেটাকে আমরা বলি। কি কি সিমটম আমরা পাই একবার দেখি। নাম্বার 1, distal asymmetrical diabetic নিউরোপ্যাথি। ডিস্টাল অ্যাসিমেট্রিক্যাল ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডিস্টাল মানে হচ্ছে দূরে, আমাদের মিড লাইন বা বডির অংশ থেকে দূরে। দূরে কোনগুলো আছে, এই যে হাতের আঙুল দেখতে পাচ্ছি আমরা, এগুলো আছে দূরে। তো সেক্ষেত্রে কি হয়, কিরকম আমরা লক্ষণ দেখতে পাই, ডিস্টাল মানে হচ্ছে আমরা দূরে বোঝাচ্ছি, মিড লাইন থেকে দূরে, মানে সবচেয়ে দূরে এই যে হাতের আঙুল টাঙুল, এইসব হাতের আঙুল ঝিনঝিন করবে, অবশ হবে, যেটাকে বলি টিংলিং, ঝিনঝিন করা, নামনেস, অবশ হচ্ছে, তাহলে ডিস্টাল নিউরোপ্যাথি ডেভেলপ করছে, নার্ভাস সিস্টেমকে এফেক্ট করছে। আচ্ছা, অ্যাসিমেট্রিক্যাল বললাম, এর কারণটা কি, অ্যাসিমেট্রিক্যাল মানে কোনো একটা সাইডেই হচ্ছে, ঠিক আছে। সিমেট্রিক্যাল বললে ধরুন দুটো হাতেই হচ্ছে, এরকম ঝিনঝিনানি, অবশ হওয়া। কিন্তু অ্যাসিমেট্রিক্যাল মানে হচ্ছে মানে দূরের, এই হাতের দূরের অংশ বলতে আমরা বোঝাচ্ছি হাতটা ধরুন হচ্ছে এখানে, তো সেখানে ধরুন হচ্ছে কোনো একটি নির্দিষ্ট হাতে হচ্ছে বা নির্দিষ্ট কোনো পায়ে হচ্ছে, সেটাকে আমরা ডিস্টাল অ্যাসিমেট্রিক্যাল ডায়াবেটিক নিউরোপ্যাথি বলছি। নাম্বার 2,
প্রক্সিমাল সিমেট্রিক্যাল ডায়াবেটিক নিউরোপ্যাথি। আগেরটা আমি কি বললাম, যে মিড লাইন বা বডির এই লাইন থেকে দূরের অংশে নার্ভের কোনো সমস্যা, ঝিনঝিনানি, অবসবা ইত্যাদি দেখা দিচ্ছে, যেক্ষেত্রে ডায়াবেটিসটা জটিল আকার ধারণ করছে। তো এবার আমি কি লিখলাম, প্রক্সিমাল সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মানে হচ্ছে দুটো সাইডেই হবে, প্রক্সিমাল মানে সামনে, মানে মিড লাইন থেকে সামনে, মানে ধরুন এই দুটো, এটাকে আর্ম বলি, এই এতটুকু অংশকে আর্ম বা বাহু বলা হয়। এই দুটো বাহু ধরুন আক্রান্ত হলো, বা দুটো মুখের দুটো অংশ আক্রান্ত হলো। সিমেট্রিক্যাল মানে দুটো সাইডেই হবে। প্রক্সিমাল মানে কাছাকাছি, মিড লাইন থেকে এগুলো কাছে, এইগুলো দূরে ছিল, হাতের আঙুল ছিল দূরে, তো মিড লাইন থেকে যদি কাছে ধরে এই দুটো আর্ম বা বাহু ধরছি আর দুটো মুখ ধরছি, তো সেক্ষেত্রে কি হচ্ছে, ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে। কি হবে, ওই রকম সিমটম দেখা যাবে, আক্রান্ত হবে, ঝিনঝিন করবে, অবশ হবে, একটা নামনেস থাকবে, অসার ভাব, অবশ ভাব থাকবে, এই সমস্ত জিনিসগুলো দেখতে পারি। এটাকে বলা হচ্ছে প্রক্সিমাল সিমেট্রিক্যাল ডায়াবেটিক নিউরোপ্যাথি। তাহলে দুটো ভ্যারিয়েন্ট আমরা এখানে দেখলাম। আর কি কি দেখা যায় দেখি, একটু এগিয়ে যাই। সেন্সরি মোটর নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি মানে নার্ভটা আক্রান্ত হয়েছে, নার্ভের প্যাথোলজি ডেভেলপ করছে। কি কারণে, না ডায়াবেটিসের কারণে। তাহলে রোগ একটা, রোগের নাম একটা, এখানে আরো অনেক রোগকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসছে। ডায়াবেটিসকে ওই জন্য সাইলেন্ট কিলার বলা হয়। এখানে কি লিখলাম, সেন্সরি মোটর, MOTOR। সেন্সরি মানে হচ্ছে সেন্স ক্যারি করে যে নার্ভ, সেই নার্ভও ড্যামেজ হচ্ছে। মোটর নার্ভও ড্যামেজ হচ্ছে। তো মোটর নার্ভের কাজ কি, মোটর নার্ভ কাজ না করলে আমরা মাসেলসে চালনা করতে পারবো না, করতে পারবো না। সে কারণে মোটর নার্ভ যখন আক্রান্ত হবে তখন কি হয়, তখন আমরা দেখি আমাদের মাসেলসের জোর কমে যাচ্ছে, মাসেলস ঠিক মতো কাজ করছে না। সেন্সরি নার্ভ যখন আক্রান্ত হবে আমাদের অনুভূতিটা কম হবে, আমরা যেন ঠিক অনুভব করতে পারবো না। যে আমরা ধরুন কোথাও দিয়ে যাচ্ছি, কেউ কেউ মনে করে যে যেন তুলোর ওপর দিয়ে হাঁটছি, তো এটা হচ্ছে সেন্সরি নিউরাইটিস। তো সেন্সরি নার্ভ যদি ঠিকঠাক কাজ না করে আমাদের অনুভূতিটা অনেকটা বদলে যাবে, মনে হচ্ছে যেন কি পায়ের তলায় পিঁপড়ে টিপড়ে চলছে, বা কোথাও দিয়ে যে আমি হাঁটছি মনে হচ্ছে যেন তুলোর উপর দিয়ে হাঁটছে। অনেক পেশেন্ট এরকম কমপ্লেন করে। আর মোটর নার্ভও যদি আক্রান্ত হচ্ছে যেখানে, সেখানে তো বলছি মাসেলস ঠিক মতো কাজ করবে না, কারণ মোটর নার্ভ হচ্ছে ব্রেন চালিত করছে মোটর নার্ভ। তো ব্রেন থেকে সরাসরি আমরা যদি সিগন্যালিং না পাই, তাহলে আমরা চাইলেও হাত পায়ে মাসেলসের সেই জোরটা পাবো না। তাহলে আমরা এতগুলো জিনিস দেখতে পাচ্ছি ডায়াবেটিসের কারণে জটিলতা সৃষ্টি হলে দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা ভ্যারিয়েন্ট আছে, পলি নিউরোপ্যাথি মাল্টিপ্লেক্স। পলি মানে অনেকগুলো, নিউরোপ্যাথি মানে নার্ভের সমস্যা হচ্ছে, মাল্টিপ্লেক্স। সোজা কথায় বলতে গেলে এক্ষেত্রে হাত পা কোথায় কি আক্রান্ত হচ্ছে কেউ মানে বোঝা খুব মুশকিল। কোনো নির্দিষ্ট নিয়ম মেনে আক্রান্ত হয় না, যে এদিকে হচ্ছে মানে এদিকে হবে, এই আঙুল হচ্ছে এইদিকে হবে, বা এই বাহুতে হচ্ছে এদিকে হবে, এরকম না। শরীরের যে কোনো অংশ যে কোনো ভাবে আক্রান্ত হতে পারে। এটাকে বলা হচ্ছে পলি নিউরোপ্যাথি মাল্টিপ্লেক্স। এটা খুবই জটিল অবস্থা, পেশেন্টদের সারা জীবন স্টেরয়েডের উপর থাকতে হয় বেশিরভাগ পেশেন্ট, এরকম দেখা যাচ্ছে, খুব বাজে ভ্যারিয়েন্ট এটা। তো নিউরোপ্যাথির মধ্যে এতগুলো আমরা আলোচনা করলাম। সোজা কথা এবার বলি, ডায়াবেটিসের কারণে নার্ভের যে ক্ষতি সাধন ঘটছে সেটাকে আমরা বলছি ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিস বর্ধিত অবস্থা থাকলে তো যে সমস্ত জটিলতা সৃষ্টি করছে নার্ভের, তো সেক্ষেত্রে সেটাকে আমরা বলছি ডায়াবেটিক নিউরোপ্যাথি। তো কি কি হলো নিউরোপ্যাথির আমরা সব আলোচনা করলাম, তো বাকি রইলো যেগুলো এবার সেগুলো একটু আলোচনা করি। ডায়াবেটিক মায়োপ্যাথি। মায়ো মানে হচ্ছে মাসেলস এর কোনো গন্ডগোল হচ্ছে বোঝাচ্ছে। কিরকম কি হবে, সিভিয়ার পেন, সিভিয়ার না বললে হবে, পেন ইন ভ্যারিয়াস পার্ট অফ দি
বডি, অর্থাৎ শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন মাসেলসে ব্যথা বেদনা অনুভূত হচ্ছে। এটাকে ধরে রাখার মতো বেদনা, শুটিং পেন নয় কিন্তু যে বিশাল তীব্র বেদনা হবে, এটা ধরে রাখার মতো বেদনা, যেটাকে আমরা কি বলছি, ডায়াবেটিকের কারণে সৃষ্টি হওয়া মাসেলসের জটিলতা বা মাসেলসের বেদনা। ডায়াবেটিক মায়োপ্যাথি কি হচ্ছে, পেন ইন ভ্যারিয়াস পার্ট অফ দি বডি, বিভিন্ন জায়গা দেখবেন গা হাত পা বলবে যেন ম্যাজম্যাজ করছে, ব্যথা হয়ে আছে, এই জিনিসগুলো লক্ষ্য করা যাবে। তো ডায়াবেটিস কারণে শরীরের মাসেলসও আক্রান্ত হচ্ছে। আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে গ্লুকোজ লেভেলটাকে আমরা জানি, পূর্বেই আলোচনা করেছি, গ্লুকোজ লেভেলটাকে রক্তের গ্লুকোজ লেভেলটাকে কমাতে সাহায্য করে প্যানক্রিয়াসের, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত ইনসুলিন হরমোন। তো সেটা যখন কম পরিমাণে বা নির্গত হয় বা ঠিকমতো কাজ না করে, অথবা বাইরে থেকে যখন আমাকে ইনজেক্ট করতে হচ্ছে ইনসুলিন, কি কারণে না, যখন গ্লুকোজ লেভেলটা ব্লাডে বেড়ে যাচ্ছে, আমরা কমাতে পারছি না, তো সেক্ষেত্রে কি হয়, গ্লুকোজটা মাসেলসে যাচ্ছে না, সেলের মধ্যে যাচ্ছে না, ব্লাডের মধ্যে বাড়তে থাকছে, কমপ্লিকেশন হচ্ছে, ফলে মাসেলসে স্টোর হচ্ছে না বলে এক্ষেত্রে মায়োপ্যাথি ডেভেলপ করে। আরেকটা আছে ডায়াবেটিস এন্টেরোপ্যাথি। ইন্টেস্টাইন সংক্রান্ত ব্যাপারকে, ইন্টেস্টাইন সংক্রান্ত মানে হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত বৃহদান্ত, আমরা জানি আমাদের পেটের মধ্যে রয়েছে, তো সেই সংক্রান্ত যে জটিলতা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা কি বলছি, ডায়াবেটিস এন্টেরোপ্যাথি। কি হচ্ছে এখানে, পেটের মধ্যে কি সমস্যা দেখতে পারি, ডায়াবেটিস মানে সুগার লেভেলটা যদি অনিয়ন্ত্রিত অবস্থায় রক্তে থাকে, তো সেক্ষেত্রে কি দেখতে পাবো, রেকারেন্ট হইয়াটা এইচটা উচ্চারণ হবে না, এইচ আর ওটা উচ্চারণ হবে না, ডায়রিয়া অ্যান্ড ডিসেন্ট্রি অ্যাকচুয়াল লেখা হয়, উচ্চারণ হবে ডিসেন্ট্রি। আচ্ছা, হয় বারবার ডায়রিয়া মানে উদরাময় হবে, অথবা আমাশয় দেখতে পাবো আমরা পেশেন্টদের মধ্যে। আর কি দেখতে পাবো, অ্যাসিডিটি উইথ ব্লোটিং অফ অ্যাবডোমেন, ইনডাইজেশনের প্রবলেম হবে, ডাইজেশন ঠিক হবে না। আর কি দেখতে পাবো, গ্যাস্ট্রেটারি সোয়েটিং, খেতে বসলে ঘেমে যাবে পেশেন্ট, গ্যাস্ট্রেটারি সোয়েটিং বলা হয়। নাম্বার 5 আরেকটা জিনিস লিখতে হবে, পলিফেজিয়া। খিদের সাথে তো একটা ইন্টেস্টাইনের আছে, মানে বারবার খিদে পাওয়া, এটা এন্টেরোপ্যাথির মধ্যে পড়ে যাচ্ছে। মানে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত অবস্থা থাকলে পেটের কি কি সমস্যা দেখতে পারি, ডায়রিয়া হতে পারে, মানে হচ্ছে উদারাময়, আমাশয় হতে পারে, অ্যাসিডিটি থাকবে, তার সাথে ব্লোটিং ফিলিং থাকবে অ্যাবডোমেনে, ইনডাইজেশন হজম ঠিকঠাক হবে না, গ্যাস্ট্রেটারি সোয়েটিং, খেতে বসলে পেশেন্ট ঘামবে। পলিফেজিয়া খুব গরমে ঘামা, সেটার সাথে কিন্তু আমি কম্পেয়ার করছি না, এটা আলাদা। পলিফেজিয়া মানে অতিরিক্ত ক্ষুধা। আর একটু কমপ্লিকেশন হয় ডার্মাটোলজিক্যাল কমপ্লিকেশনটা এখানে লিখলাম না, অত টাইম নেই। ডার্মাটোলজিক্যাল কমপ্লিকেশন কি হয়, রেকারেন্ট বয়েল হবে, আনহিল্ড আলসার, বারবার ফোড়া হবে, যেহেতু গ্লুকোজটা পরিমাণ বেড়ে যাচ্ছে রক্তের মধ্যে, তো গ্লুকোজটা সেলের মধ্যে পৌঁছাচ্ছে না, শরীরের ইমিউনিটি কমে যাচ্ছে, সেক্ষেত্রে রেকারেন্ট বয়েল হচ্ছে, আনহিল্ড আলসার মানে এমন আলসার হবে যে সহজে শুকোতে চাইবে না। ডায়াবেটিক ফুট, পায়ে ক্ষত সৃষ্টি হতে পারে, সেটা ডায়াবেটিক ফুট বলা হয়, আলসার হতে পারে, সেখান থেকে লিডিং টু গ্যাংগ্রিন হতে পারে, এমনকি পচা ক্ষত হতে পারে,
ক্ষত হতে পারে, সেটাকে অনেক সময় অ্যাম্পুটেশনের পর বাদ দিতে হয়, এমন অবস্থা দেখা গেছে। ডায়াবেটিক ফুট তুই শর্ট করে লিখে দিলাম ডার্মাটোলজিক্যাল। এবার কার্ডিওভাস্কুলার, কার্ডিওভাস্কুলার মানে হার্টে কি কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন, হার্টের কি কি সমস্যা দেখা যেতে পারে? করোনারি আর্টারি ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, অ্যাথেরোস্ক্লেরোসিস মানে হচ্ছে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গিয়ে স্ক্লেরোসিস, কোলেস্টেরলের মাত্রা বেড়ে গিয়ে বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গিয়ে হার্টের ধমনীগুলোতে ব্লকেজ তৈরি হচ্ছে, মানে অবরোধ সৃষ্টি হচ্ছে, সেটাকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়। আর কি হচ্ছে? হার্ট ফেলিওর। তাহলে জটিলতা থেকে এই হতে পারে হার্টের ডায়াবেটিসের কারণে হার্ট ফেলিওর। আর অ্যাথেরোস্ক্লেরোসিস যখন ডেভেলপ করছে সেখান থেকে লিডিং টু আরেকটা জিনিস হবে ইসকিমিক হার্ট ডিজিজ, ইসকিমিক হার্ট ডিজিজ, IHD। ইসকিমিয়া মিন্স ল্যাক অফ ব্লাড, যখন ওখানে ব্লকেজ হয়ে থাকবে সেক্ষেত্রে রক্তটা ঠিকঠাক মতো প্রবাহিত হবে না, সেক্ষেত্রে ইসকিমিক হার্ট ডিজিজও ডেভেলপ করবে। তো আমি বোঝাতে পারলাম। আরো একটা জিনিস হয়, সেটা আমি লেখাচ্ছি না, বলে দিচ্ছি। অনেক সময় কি হয়, ডায়াবেটিক কিটোসিস বা কিটো অ্যাসিডোসিস বলে একটা শব্দ আছে, একটা কথা আছে, যেটা হচ্ছে ডায়াবেটিসের কারণে যে জটিলতা হয় তার ফলে সৃষ্ট হয়। এটা কিন্তু IDDM মানে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস রোগীদের ক্ষেত্রে বেশি দেখা যায়, যেহেতু তাদের প্যানক্রিয়াসে ইনসুলিন থাকেন, তাদের ইনসুলিন দিতে হয়। আচ্ছা, তো তাদের ক্ষেত্রেও বেশি এটা দেখা যাওয়ার সম্ভাবনা। তবে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস মানে টাইপ 2 রোগীদেরও কিন্তু সেটা দেখা যেতে পারে, যদি তারা হয়তো ওষুধটা ঠিকঠাক মতো খাচ্ছে, অথচ ঠিকমতো